নমস্কার, নিউজ নামের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরার রাজধানী আগরতলায় বায়ু সবচেয়ে দূষিত, যেখানে বায়ুমানের সূচক AQI পৌঁছেছে 314 বায়ু দূষণে মেঘালয়ের বার্নিহাটকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো আগরতলা। গত 72 ঘন্টায় বাতাস সবচেয়ে দূষিত ছিল মেঘালয়ের বার্নিহাটে। এবার বার্নিহাটকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এলো শহর আগরতলা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ত্রিপুরার রাজধানী আগরতলায় বায়ু সবচেয়ে দূষিত, যেখানে বায়ুমানের সূচক AQI পৌঁছেছে 314 এর অর্থ হলো আগরতলার মানুষকে চরম অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট বাতাসে উপস্থিত বিষ। তথ্য অনুযায়ী দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বার্নিহাট, যেখানে AQI রেকর্ড করা হয়েছে 300। একইভাবে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কটক, যেখানে হাজিপুর রয়েছে চতুর্থ স্থানে। আসামের গুয়াহাটিতেও পরিস্থিতি কম বেশি একই রকম, যা 228 পয়েন্ট নিয়ে পঞ্চম সর্বাধিক দূষিত শহর। একইভাবে কাটনি ষষ্ঠ স্থানে, যেখানে নলবাড়ি রয়েছে সপ্তম স্থানে। দেশের 10টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে শিলিগুড়ি, বিয়াসনগর এবং রাউরকেলা। যদি আমরা ট্রেন্ডগুলোর দিকে তাকাই, তাহলে দেশের 10টি শহরের বাতাস দূষিত। দেশে দূষিত বাতাসের শহরের সংখ্যা বেড়েছে প্রায় 25%। অন্যদিকে নন্দেশ্বরের বাতাস দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার, যেখানে বায়ুমানের সূচক রেকর্ড করা হয়েছে মাত্র 16। এমন পরিস্থিতিতে যদি আমরা দেশের সবচেয়ে দূষিত শহর আগরতলাকে নন্দেশ্বরের সাথে তুলনা করি, তাহলে সেখানকার পরিস্থিতি 19 গুণ খারাপ। নন্দেশ্বরের মতো দেশের আরো 34টি শহরের পরিষ্কার রয়ে গেছে বাতাস। এই শহরগুলোর মধ্যে রয়েছে মহীশূর, নাগাপট্টিনম, উটি, পালাকালাই পেরুর, পদুচেরি, পুডুকোট্টাই, রাজা মহেন্দ্রভারম, রামনাথপুরম, শিবমোগা, শ্রীবিজয়াপুরম, থাঞ্জাভুর, তিরুবনন্তপুরম, থুদুকুটি, তিরুচিরাপল্লী, তিরুমালা, তিরুনেলভেলি। আইজল সহ দেশের 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক। এই শহরগুলির মধ্যে রয়েছে হলদিয়া, হুসুর, হায়দ্রাবাদ, জলন্ধর, জলগাঁও, কালাবুরাগি, কল্যাণ, কাঞ্জিপুরম, কান্নুর, কাটিহার, কেওনঝাড়, খান্না, কোলাহাপুর, কলকাতা, কুল্লাম, কুঞ্জেমুড়া, মাইহার, মীরা ভায়ান্দর, মুরাদাবাদ, মুজফ্ফরপুর, নাহারগাঁও, মীরা, রায়পুর, রাজগীর, রাজসামন্ত, রানীপেট, ঋষিকেশ, সাগর, সাতনা, শিলচর, সিরোহী ইত্যাদি। উদ্বেগের বিষয় হলো, পরিষ্কার বাতাসের শহরগুলির মতো দেশে সন্তোষজনক বাতাসের শহরের সংখ্যাও কমেছে 21%-এরও বেশি। দিল্লি সম্পর্কিত তথ্যের দিকে তাকালে দেখা যাবে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজধানীতে, যেখানে সূচক 56 পয়েন্টের উন্নতির সাথে পৌঁছেছে 163 অর্থাৎ বাতাসের মান খারাপ থেকে চলে মাঝারি শ্রেণীতে। দিল্লির মতো দেশের আরো 119টি শহরের বাতাসের মান রয়েছে মাঝারি শ্রেণীতে। এই শহরগুলির মধ্যে রয়েছে ধানবাদ, ধোলপুর, দুর্গাপুর, গান্ধীনগর, গ্যাংটক, গয়া, গাজিয়াবাদ, গোরখপুর, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গোয়ালিয়র, হনুমানগড়, হাপুর, হাওড়া, ইম্ফল, ইন্দোর, জবলপুর, জয়পুর, জয়সালমের, জালনা, জালোর, ঝালাওয়ার, ঝাঁঝু, কাশীপুর, কিষানগঞ্জ, কোহিমা, কুরবা, কোটা, লাতুর, লখনৌ, লুধিয়ানা, মাহাত, মালেগাঁও ইত্যাদি। সামগ্রিকভাবে দেশের প্রায় 15% শহরের বাতাস পরিষ্কার। অন্যদিকে প্রায় 56% ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। একইভাবে 30% শহরের পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে বোর্ড। সরকারি তথ্য অনুসারে দেশের 236টি শহরের মধ্যে মাত্র 35টিতেই বায়ুর মান ভালো, অর্থাৎ 0 থেকে 50-এর মধ্যে। যদিও 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক, অর্থাৎ 51 থেকে 100 এর মধ্যে। তবে লক্ষণীয় যে 2025 সালের 4 এপ্রিল এই সংখ্যা রেকর্ড করা হয়েছিল 89। 120টি শহরের বাতাসের মান মাঝারি, অর্থাৎ 101 থেকে 200-র মধ্যে।
অন্যান্য শহরের তুলনায় আগরতলায় পরিস্থিতি সবচেয়ে খারাপ, যেখানে AQI পৌঁছেছে 320-র কাছাকাছি। এটি এমন একটি পরিস্থিতি যেখানে এই স্তরের বায়ু দূষণ স্বাস্থ্যের জন্য গুরুতর এবং দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এর মধ্যে আসে 401 থেকে 500 ক্যাটাগরি, যেখানে বায়ুর মানের অবস্থা গুরুতর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে বাতাসের মান এতটাই খারাপ হয়ে যায় যে এটি ক্ষতি করতে পারে একজন সুস্থ ব্যক্তিকেও। অন্যদিকে যারা ইতিমধ্যে রোগে ভুগছেন তাদের জন্য মারাত্মক হতে পারে এই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘোষণা দিয়ে হচ্ছে না নিয়োগের বিজ্ঞপ্তি জারি, পরবর্তী সময়ে আবার বাতিল হচ্ছে নিয়োগের ঘোষণা। আবার নিয়োগের পর কোনো কোনো ক্ষেত্রে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এই বিষয়গুলো। সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করল DYFI-TYF। 2022 সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে অনেক দূরে এগিয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। তবে আচমকাই তা বাতিল করে দেয় রাজ্য সরকার। এই ক্ষেত্রে নানা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI-TYF। আমরা DYFI এবং TYF পরিষ্কারভাবে দাবি করতে চাই, এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত, এই ঘটনার সাথে কারা যুক্ত। অনেক রাঘব বোয়ালের নাম ইতিমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। নিয়োগের দীর্ঘ সত্যিটা বন্ধ করা এবং ঘোষণা দিয়েও নিয়োগ প্রক্রিয়া বাতিল করার মতো কেলোর কেলেঙ্কারি বন্ধ করার দাবি করেছে DYFI। DYFI TYF দাবি করছি, বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি, মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে। মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছেন। যে দপ্তরগুলোতে লোক নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তরগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, দেখা যাচ্ছে 2 মাস পর 3 মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছেন। ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোর কীর্তি আজকে আমাদের রাজ্যে চলছে, এটা বন্ধ করতে হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বাতিল করা হয় দমকল দপ্তরের ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের লিখিত পরীক্ষা। নতুন করে আবার লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে অগ্নি নির্বাপক দপ্তর। এরপরে বিষয়টি নিয়ে এক প্রস্থ বিতর্ক দেখা দেয় চাকরি প্রত্যাশীদের মধ্যে। নিয়োগের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করার পর এইভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কারণে তীব্র ক্ষোভ রয়েছে চাকরি প্রত্যাশীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাষ্ট্রীয় সেলামের মধ্য দিয়ে বাসন্তী দুর্গাপূজার দশমী পুজো সম্পূর্ণ হল আগরতলা দুর্গা বাড়িতে। একই সাথে হল দর্পণ বিসর্জনও। রীতি মেনে দুর্গাবাড়ির ঘট রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে বলে সোমবার জানিয়েছেন আগরতলা দুর্গাবাড়ির প্রধান পুরোহিত। একই সাথে সম্পূর্ণ হল 4 দিন ধরে অনুষ্ঠিত হওয়া বাসন্তী দুর্গোৎসব। দর্পণ বিসর্জন হয়ে গেছে বিকেলবেলা, বা এখন পর চলে গেছে রাজবাড়িতে, নারায়ণ চলে গেলেন বিকেলবেলা আমাদের মার বরণ হবে। বরণের পরে মাকে নিয়ে আমরা বেরোবো, এখানে রাষ্ট্রীয় সালামি হবে। তারপর আমরা দশমী ঘাটে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা মাকে বিসর্জন করবো। তারপর রাত্রিবেলা সিংহাসন কোঠায় সাথে আশীর্বাদ তীর্থ ওইটাই দশমী হচ্ছে। কটার সময় দশমী আমরা 6:30টায় বেরোবো, সন্ধ্যাটা উত্তরালের পরে বেরোবো। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।